পাপিয়া আপা, ওনাকে আমি খুব পছন্দ করতাম। উনি ওই যে হারুনুর রশিদ আছেন এমপি, সাবেক এমপি বিএনপির, ওনার স্ত্রী, উনি বললেন, খুব আপত্তিকর কথা বললেন রাজশাহীতে একটা সমাবেশে। উনি বললেন যে মসজিদের ইমাম সাহেব এবং আলেম যারা আছে তারা আমাদেরকে কোরআন পড়ায়, শিক্ষা দেয়, তারা কেন পলিটিক্যালি কথা বলবে? এইটা কোথাকার কথা উনি পেয়েছেন? কেন উনি এটা বললেন? আলেমদের কেন রাজনীতি করার অধিকার নাই? আমি জানতে চাই। আমি দেশ নায়ক তারেক রহমানকে অনুরোধ করব, আপনি অবিলম্বে এই ব্যাপারে সিদ্ধান্ত নিন এবং বাংলাদেশে আমাদের নেতারা যেভাবে কথাবার্তা বলছেন, জনগণের আশা আকাঙ্ক্ষার উপরে গিয়ে তাদেরকে তোয়াক্কা না করে, এটা কিন্তু আমাদের জন্য, দলের জন্য ক্ষতি হচ্ছে। এখন তো দেশে এই কথা মানে সর্বজন ঈদের নামাজের পরে প্রফেসর ইউনূসের মানুষের সাথে যে সাধারণ মানুষের সাথে যে একটু হাত মেলালেন, তাতে করে দেখলাম মানুষের আকুতি। এটা কিন্তু আমি আমার জীবদ্দশায় আরেকবার দেখেছি। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন, জনগণ তাকে বসিয়েছিল, তখন কিন্তু এরকম অবস্থা আমরা দেখেছি। আমরা তাকে দেখেই আমরা উদ্বেলিত হয়ে আমরা কিন্তু ছাত্রদলে জয়েন করেছিলাম, পরবর্তীতে সেনাবাহিনীতে জয়েন করেছি। তারপরে প্রফেসর ইউনূসের মতো এই ধরনের একজন জনপ্রিয় বলতে সাধারণ মানুষ যাকে চায়, যার কাছে যেতে চায়, যার কথা শুনতে চায় বা যার কর্মকাণ্ডে তারা একটা অ্যাপ্রুভাল রেটিং অনেক বেশি থাকে, এটা কিন্তু আমরা অনেকদিন দেখিনি। তাই আমি মনে করি যে প্রফেসর ইউনূসের যে ৫ বছর থাকবে, এটা একটা সিম্বলিক কথা। উনি আরো ১ টার্ম থাকুক, ২ টার্ম থাকুক, আজীবন থাকুক, এগুলি সিম্বলিক কথা। কিন্তু এর সাথে, সাথে এটাও বিবেচনা রাখতে হবে প্রফেসর ইউনূসের যে বয়স এবং তার যে কর্মপরিধি, তার যে পেশা, এটা কিন্তু রাজনীতি না। কিন্তু বর্তমান বিশ্বে মনির ভাই, আপনি যেখানেই দেখবেন এখন কিন্তু মোটামুটি ব্যবসায়ী বা ইকোনমিস্ট তারাই কিন্তু বিশ্বে লিড দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু একদম পুরাদস্তর ব্যবসায়ী এবং উনি দেশকে কিন্তু ব্যবসায়ী আদলে লাভ লোকসানের নীতিতে কিন্তু মেপে কিন্তু দেশ চালানোর চেষ্টা করছেন বলে বিপত্তি বেঁধেছে। প্রফেসর ইউনূস তো সেটা করবেন না। কেন করবেন না? কারণ উনি তো নিজের ইচ্ছায় এই ক্ষমতায় আসেননি। উনাকে ছাত্র জনতারা ৫ই আগস্টের পরে বিশৃঙ্খল অবস্থা থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তাকে কিন্তু সর্বোত্তম ব্যক্তি মনে করে তাকে কিন্তু বসানো হয়েছে। কিন্তু বসানোর পরে যেটা হয়েছে, শুধুমাত্র তার ব্যক্তি ইমেজে উনি যে অবস্থায় এখন দেশকে নিয়ে যাচ্ছেন বা গেছেন, হ্যাঁ? আমরা সবসময় স্বীকার করি ওনার সরকারের ভুল ত্রুটি রয়েছে। বিশেষ করে উপদেষ্টা পরিষদটা সিদ্ধ হয়নি এবং অনেক একটু অযোগ্য লোক, অনভিজ্ঞ লোক এখানে ঢুকে পড়েছে পরিস্থিতির শিকারে। হয়তো আস্তে, আস্তে উনি এটাকে ঠিক করবেন। কিন্তু উনি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই কিন্তু করার চেষ্টা করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে, "I will make politics difficult for politicians" মানে তথাকথিত বাংলাদেশে ওই সময় যে পলিটিশিয়ানরা ছিল তাদের জন্য। উনি বলেছিলেন, কেন বলেছিলেন? যে উনি যেই ধারা রাজনীতি চালু করেছিলেন বাংলাদেশে, ঘুষ, জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অত্যাচার, মানে অত্যাচার ছাড়া, এগুলো ছাড়া, এগুলোকে একেবারে নির্মূল করে উনি দেশকে সামনের দিকে নিতে চেয়েছিলেন। প্রফেসর ইউনূস কিন্তু সেটাই করতে চাচ্ছে। আমরা যত অভিযোগই এখানে শুনি না কেন, আজকে শুনছি প্রফেসর ইউনূসের বিভিন্ন উপদেষ্টার ব্যাপারে শুনছি, তাদের সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে শুনছি। কিন্তু প্রফেসর ইউনূসের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। কেউ কি পেয়েছেন? আপনি শুনেছেন? আমার তো মনে হয় না। যে প্রফেসর ইউনূস এটা করেছেন, উনি এই জিনিসটা উনার আত্মীয়কে দিয়েছেন, উনি এটা করছেন, উনি বড়, বড় কন্ট্রাক্ট করছেন, উনি এখানের মধ্যে ধান্দাবাজি করছেন। এরকম কোনো কথা, ন্যূনতম কোনো বিষয় ওনার শত্রুদেরকেও বলতে শুনিনি। সেজন্যই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলটাকে তুলনা করলাম। আমি তার সাথে উনার তুলনা করছি না। কিন্তু যেইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে বাংলাদেশের রাজনীতিটাকে পলিটিশিয়ানদের জন্য, দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের জন্য উনি দুরূহ করে তুলেছিলেন, ডিফিকাল্ট করে দিয়েছিলেন, সেটা কিন্তু প্রফেসর ইউনূসও করছেন। আজকে প্রফেসর ইউনূস যদি নির্বাচন দিয়ে চলে যান, অবশ্যই একটা সময় নির্বাচন দিয়ে উনি উনার বয়সও এটা পারমিট করবে না দীর্ঘদিন। উনি চলে যাবেন। যারা আসবেন, যারাই ক্ষমতায় আসবেন, জনগণ যাদেরকে ক্ষমতায় দেবে, ধরা হয়ে থাকে বিএনপি ক্ষমতায় আসবে, জামাতও একটা সঙ্গী থাকবে, ভালো পার্টি থাকবে। তাদের জন্য কিন্তু একটা কিন্তু নতুন মাইলস্টোন কিন্তু উনি স্থাপন করে যাচ্ছেন। এই যে স্ট্যান্ডার্ডটা উনি সেট করে দিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনূস,
সব জায়গাতে যে আপনার তড়িৎভাবে সিদ্ধান্ত গ্রহণ, দেশের জনগণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ, মানুষ মোদি হোক আর ট্রাম্প হোক চোখে চোখ রেখে কথা বলার যে সাহস, এই সাহস এবং এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এই সততা কিন্তু পরবর্তীতে পলিটিশিয়ানদেরকে এটাকে বজায় রাখতে হবে। যদি তারা বজায় রাখতে না পারেন, তাহলে কিন্তু জনগণ কিন্তু আশাহত হবে। আপনি জানেন একবার যখন যখন একটা জিনিস মানুষ পায়, তখন কিন্তু মানুষ তার নিচে যেতে চায় না। আপনি যখন ম্যাট্রিক পাস করে যখন কলেজে চলে যান, কলেজে ভর্তি হন, তখন কিন্তু আপনি আর যে স্কুলে পড়তে চান না। আপনাকে যদি বলা হয়, "ভাই তুমি আবার ব্যাক করো স্কুলে। ক্লাস 8 থেকে তোমাকে পড়তে হবে।" আপনি বলবেন, "কোন অবস্থাতেই আমি আর পড়ব না। কারণ আমার স্ট্যান্ডার্ড এখন উপরে। আমি এখন হায়ার ক্লাসে আছি।" তো একইভাবে বাংলাদেশের জনগণের আকাঙ্খা, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের ব্যাপারে আশা এবং তাদের যে একটা যে স্বপ্ন, সেটা কিন্তু প্রফেসর ইউনূস অন্য উচ্চতায় নিয়ে গেছেন। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩.৫ বছরের মধ্যে আমাদেরকে একটা উন্নত বিশ্বের যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তার সমস্ত কিছু তার স্বনির্ভর বিপ্লব থেকে শুরু করে আপনার স্বাবলম্বী হওয়া থেকে শুরু করে দেশের সবাইকে আপনার শিক্ষিত করা থেকে শুরু করে অশিক্ষা দূর করা থেকে শুরু করে সবকিছু উনি করেছিলেন। কিন্তু উনাকে তো তারপরে মেরে ফেলা হলো। বাংলাদেশের শত্রুরা তাকে বাঁচতে দেয়নি। এজন্য বাংলাদেশ বহু বছর পিছিয়ে গিয়েছে বলে আমি মনে করি। তাই আজকে আমাদের সকলের উচিত, যারা বিরোধী দলে আছেন, ছিলেন, এখন তারা সরকারে আসবেন আশা করছেন। তারাই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এসব ডেট ঠিক না করে প্রফেসর ইউনূসের সাথে একসাথে বসে কাজ করেন। নির্বাচন কখন হবে? এখানের মধ্যে নির্বাচন আমি বিএনপির পক্ষ থেকে বিপ্লবীকে একটা কথা স্মরণ করে দিতে চাই। এখানে কিন্তু আপনারা মনে করেন না যে আপনারা একচ্ছত্রভাবে কিন্তু সবকিছু হবে। এখানে কিন্তু খুব স্ট্রং বিরোধী দল আছে। আপনারা দেখছেন না? বাংলাদেশ জামাত ইসলামী একটা গঠনমূলক এবং শক্তিশালী বিরোধী দল হতে পারে এবং হবে বলে আমি মনে করি। যদি তারা বিএনপির সাথে জোটে না আসে এবং ভারতের ফাঁদে পা না দেয়, তাহলে তারা ভালো একটা বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে। বিএনপির উচিত হবে জামাত ইসলামী এবং প্রফেসর ইউনূসের সরকার ও এনসিপি যারা নতুন দল হয়েছে ছাত্রদের, তাদেরকেও আপনার তো ইয়ে করা যাবে না, ওভারলুক করা যাবে না। তারাও এটা একটা স্টেক হোল্ডার। তারাই কিন্তু এই মোটামুটি বলতে পারেন এই ৫ই আগস্টের বিপ্লবটাকে সফল করেছে, ঘটিয়েছে। তাই সংস্কার শোনা যাচ্ছে। সংস্কার নিয়ে বিএনপির আপত্তি থাকার কথা না। কারণ বাংলাদেশের যতগুলো সংস্কার এর আগে হয়েছে ১-১১ থেকে শুরু করে এবং এরশাদের আমলে এবং প্রথম শেখ মুজিবের আমলে কিছু বাংলাদেশ জাতীয়তাবাদের বিরুদ্ধে হয়েছে। বিএনপির বিরুদ্ধে কিন্তু অলমোস্ট সব সংস্কার কিন্তু শেখ হাসিনা করেছে, যাতে করে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। বিএনপি যেন মানুষের জনগণের ভোট দিতে না পারে। এজন্য সংস্কারগুলো করেছিল। আপনি দেখেছেন সেই খায়রুল হককে দিয়ে ত্রয়োদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক বাতিল করা। সবকিছু কিন্তু বিএনপিকে সাইজ করার জন্য। তাহলে কেন আজকে বিএনপি হতে চাচ্ছে না? কেন বিএনপি আজকে এই জিনিসগুলোকে আবার রাখতে চাচ্ছে? তাদের মনে কি কোনো অন্য ধরনের কোনো চিন্তা আসবে? যে না ঠিক আছে হলে তো আমাদেরও কাজে লাগবে। এটা কিন্তু ভুল হবে, আত্মঘাতী হবে। আমি দেশ নায়ক তারেক রহমানকে অনুরোধ করব, আপনি অবিলম্বে এ ব্যাপারে সিদ্ধান্ত নিন এবং বাংলাদেশে আমাদের নেতারা যেভাবে কথাবার্তা বলছেন, জনগণের আশা আকাঙ্ক্ষার উপরে গিয়ে তাদেরকে তোয়াক্কা না করে, এটা কিন্তু আমাদের জন্য, দলের জন্য ক্ষতি হচ্ছে এবং দল কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রবলেমে পড়তে পারে। বিশেষ করে এই আপনার ইসলামের বিষয়ে যে কথাবার্তাগুলো, কালকে দেখলাম এই বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়া আপা, ওনাকে আমি খুব পছন্দ করতাম। উনি ওই যে হারুনুর রশিদ আছেন এমপি, সাবেক এমপি বিএনপির, ওনার স্ত্রী, উনি বললেন, খুব আপত্তিকর কথা বললেন রাজশাহীতে একটা সমাবেশে। উনি বললেন যে মসজিদের ইমাম সাহেব এবং আলেম যারা আছে তারা আমাদেরকে কোরআন পড়ায়, শিক্ষা দেয়, তারা কেন পলিটিক্যালি কথা বলবে? এটা কোথাকার কথা উনি পেয়েছেন? কেন উনি এটা বললেন? আলেমদের কেন রাজনীতি করার অধিকার নাই? আমি জানতে চাই। কেন? তারা কি বাংলাদেশের জনগণ না? বাংলাদেশের নাগরিক না? তাদের কি বুদ্ধি বিবেচনা নাই? হ্যাঁ, হতে পারে তারা ইসলামিক আইন প্রণয়ন করতে চায়। জনগণ তাদেরকে ভোট দিলে তারা আসবে। যদি ভোট না দেয় তারা বিরোধী দলে থাকবে। তারা তাদের কথা বলবে। সবাইকে কথা বলতে দেওয়া, সবার মতামত শোনা, এটাই তো বিপ্লবের মূল নিহিত কথা ছিল। যেটা শেখ হাসিনা দিত না। কথা বলতে দিত না। ফরমাইশি কথা বলতো, ফরমাইশি রায় দিত। এটাই তো আমরা বিরোধিতা করি। এটাই তো আমরা চাই না। এটাকে যদি আপনি মনে করেন সংস্কার ভালো হবে না, তাহলে আমার মনে হয় আপনারা জনগণের মনের ভাষা বুঝতে পারছেন না। এখনো সময় আছে। জনগণের মনের ভাষা পড়েন, জনগণের কাছে যান। কারণ দিন পাল্টেছে,
নতুন দিন এসেছে। না নতুন স্বাধীনভাবে স্বাধীন হয়েছি আমরা। আমাদের মনে হয় আমাদের চিন্তা চেতনা, আমাদের সবকিছু পরিবর্তন করে আমরাও নতুনদের সাথে যেয়ে আমরা তরুণদের সাথে মিশে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহায়তা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।